বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা লাইভে উপস্থিত আছো, আমার প্রিয় শিক্ষার্থী 2019-20 এবং 20-21 শিক্ষাবর্ষে, অর্থাৎ প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয়ই যারা প্রতিনিয়ত আমার ক্লাসগুলো দেখে যাচ্ছ, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা লাইভে উপস্থিত আছো, তোমরা অবশ্যই বই, খাতা, কলম, পেন্সিল, রাবার নিয়ে বসে যাবে। আর যারা এখনও লাইভে সংযুক্ত হতে পারোনি, তারা দ্রুত সংযুক্ত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা কিন্তু যে অধ্যায়টা আমি পড়াচ্ছিলাম প্রায় শেষের দিকে, অর্থাৎ তোমরা ভালো করেই জানো আমি কোন টপিকটি পড়াচ্ছিলাম। শিক্ষার্থীরা, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অ্যানিম্যাল আইডেন্টিটি হতে প্রত্যেক প্রাণী ঘাস ফড়িং নিয়ে আলোচনা করছিলাম। শিক্ষার্থীরা, আজকে আমি চেষ্টা করব আজকে শেষ করতে, তবে মনে হচ্ছে না এটা শেষ হবে, আরও কিছু অংশ রয়ে যাবে, তবে সেটা আগামীকাল ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমি ঘাস ফড়িং থেকে তোমাদেরকে যা পড়িয়েছিলাম প্রতিটা টপিকই অত্যন্ত ইম্পর্টেন্ট। যদিও ঘাস ফড়িংটা আকারে এবং সাইজে খুব একটা বড় না, কিন্তু তার দেহের যে কাঠামোর গঠনগত যে চিত্রগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, অনেক বেশি বোঝার ছিল, অনেক চিত্র ছিল। সেজন্যই আসলে আমার অনেকগুলো ক্লাস লেগেছে। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে প্রতিটা টপিকের চিত্র এঁকে এঁকে ভালো করে ধরিয়ে দেওয়ার জন্য, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু আমি আশা করি তোমরা একাধিক বই পড়ে আর যদি নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আমার চেয়েও সুন্দর করে চিত্র আঁকতে পারবে এবং সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমি ঘাস ফড়িংয়ে তোমাদেরকে পড়িয়েছি দৈহিক গঠন, তারপরে পড়িয়েছি ঘাস ফড়িংয়ের শ্রেণীবিন্যাস, তারপর ছিল মুখোপাঙ্গ, পুষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, তারপরে গত ক্লাসে আমি জননতন্ত্র পড়িয়েছি, রক্ত সংবহনতন্ত্র পড়িয়েছি। শিক্ষার্থীরা, প্রতিটা অংশই তোমরা দেখবে বিগত বছরের যদি তোমরা প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখো, তাহলে অবশ্যই ধরতে পারবে এখান থেকে অনেক প্রশ্ন আছে। তো শিক্ষার্থীরা, এই গত ক্লাসে আমি পুং প্রজনন তন্ত্র এবং স্ত্রী প্রজনন তন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি ঘাস ফড়িংয়ের যৌন জনন পদ্ধতিটা নিয়ে আলোচনা করব এবং ইচ্ছা আছে রূপান্তরটা নিয়ে আলোচনা করতে। যদি সময়ে সম্ভব না হয়, তাহলে আগামী ক্লাসে আমি রূপান্তর আর কিছু যদি বাদ পড়ে যায় সেটা নিয়ে ইনশাল্লাহ শেষ করে দিব। তারপরে আমি নতুন এই অধ্যায়ে আরেকটি টপিক, সেটা হচ্ছে রুই মাছ, তোমরা সবাই জানো, সেটি আলোচনা করব এবং শেষ করে আমি আরেকটি অধ্যায়ে চলে যাব। শিক্ষার্থীরা, তাহলে তোমরা আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, যে টপিকটা নিয়ে, সেখান থেকে অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন অনেক বেশি পাবে। তাহলে শিক্ষার্থীরা, প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখবে। আর যেহেতু আমি তোমাদের সাথে এই অধ্যায়ের অনেকগুলো কোশ্চেন নিয়ে, অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, তাই আজকে অবশ্যই তোমাদেরকে কিছু কিছু প্রশ্ন আমি ক্লাসের ফাঁকে ফাঁকে করে যাব, যা তোমরা দ্রুত কমেন্ট বক্সে উত্তরগুলো লিখবে। তো শিক্ষার্থীরা, অনেক কথা বললাম, সবগুলোই উপদেশমূলকই ছিল। তবে শিক্ষার্থীরা, তোমরা আমাকে অবগত করো, বোর্ডের যে প্রাণীটি দেখতে পাচ্ছ সেটা কি সঠিক দেখা যাচ্ছে কি না, স্পষ্ট আছে কি না, কারণ বর্তমানে নেটে খুবই ডিস্টার্ব করে, কখনো বিচ্ছিন্ন হয়ে আবার নতুন ক্লাসে আমাকে আবার ঢুকতে হয়। তো আজকে যদি ভাগ্য ভালো থাকে, হয়তো কারেন্ট থাকবে, আবার নেটও ডিস্টার্ব কম থাকবে। আশা করছি আমরা ক্লাসটি যথার্থ সময় শেষ করতে পারবো। এখন আমাকে তোমরা কনফার্ম করো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, আর আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা আচ্ছা যেই প্রাণীটি দেখতে পাচ্ছ, তাহলে তোমরা বলো তো, এই ঘাস ফড়িং খুবই একটি সাধারণ প্রশ্ন আমি তোমাদেরকে করব, কারণ তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদেরকে ভাইবা বোর্ডে অনেক সময় তোমরা এতটা নার্ভাস থাকো, আমরাও ছিলাম, অনেকটা নার্ভাস হয়ে যায় আমরা। কখনো যদি নিজের নামটাও বলা হয় যে তোমার নাম কি, সেই ক্ষেত্রেও হয়তো আমরা অনেক সময় নাম বলতে গেলেও আমরা ভয় পেয়ে যাই। আসলে ভয় পাওয়ার কিছু নেই।
একটি প্রশ্ন করছি, আর্থ্রোপোডা পর্বের প্রাণী যে ঘাস ফড়িং তোমরা পড়লে সেটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী তোমরা জানো, ভালো করে জানো। এই আর্থ্রোপোডা পর্বের ঘাস ফড়িংয়ের বৈজ্ঞানিক নাম কি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তারপরে হচ্ছে আমি প্রশ্নটা আর বোর্ডে লিখবো না, আমি গত ক্লাসের পড়া থেকেই তোমাদেরকে আমি প্রশ্নগুলো করছি যে তোমাদের মনে আছে কিনা। আর শিক্ষার্থীরা অবশ্যই তার সায়েন্টিফিক নাম লিখবে, কখনো সায়েন্টিফিক নাম ছাড়া বাংলায় লিখবে না, সেটা সম্পূর্ণ ভুল হবে। কারণ বৈজ্ঞানিক নাম যেহেতু আমাদের সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ, দ্বিপদ নামকরণ তোমরা পড়েছো, তাই সায়েন্টিফিক নাম অবশ্যই লিখবে। তো শিক্ষার্থীরা, ঘাস ফড়িংয়ের আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রজনন প্রক্রিয়া। আর তোমাদেরকে আমি যে প্রশ্নটা করেছি তোমরা অবশ্যই শিক্ষার্থীরা সেই প্রশ্নটা কমেন্ট বক্সে লিখে দাও। হ্যাঁ, ক্লিয়ার? কার্জিনা, জান্নাত, সিনথিয়া, জি হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা অবশ্যই ধৈর্যের সাথে শেষ পর্যন্ত থাকবে, আমি আশা করছি। মারিয়া তুমিও আছো, কার্জিনা, তারপর জান্নাতুল ইসলাম, জাহিদ, সামিয়া আক্তার, মারিয়া, অনিমা ইসলাম, আসমা আক্তার, লাবণী, সোমা জাহান নিজর, রিউ ইসলাম, মিজানুর রহমান, তোমরা কিন্তু আইরিন, আফরিন করিম, রাজু, তারপরে জান্নাতুল নাহার আমি দেখতে পাচ্ছি, আফরিন করিম, তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, সবাইকে আমি উত্তর দিচ্ছি। তোমরা ঘাস ফড়িংটা দেখে নাও, আর পাশাপাশি আমি যে প্রশ্নগুলো এখন করব তোমরা উত্তরগুলো দিয়ে যাবে, আমি আশা করব তোমরা অবশ্যই চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রসেস অফ রিপ্রোডাকশন, অর্থাৎ আজকে আমি যে মূল টপিকটা নিয়ে আজকে যে আলোচ্য বিষয়টা আমি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের প্রজনন প্রক্রিয়া। শিক্ষার্থীরা, প্রজনন প্রক্রিয়াটা আমি শেষ করে যদি সময় পাই তাহলে আমি রূপান্তরে ধরবো, কারণ একটি টপিক যদি শুরু করি শেষ না করতে পারলে সেটা আবার পরবর্তীতে শুরু থেকে আলোচনা করতে হয়। তাই আমি আগে প্রজনন প্রক্রিয়াটা শেষ করি। গত ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম? স্ত্রী প্রজনন তন্ত্র এবং পুং প্রজনন তন্ত্র কার? ঘাস ফড়িংয়ের। আজকে আমি প্রজনন প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব, তোমরা লক্ষ্য করো। শিক্ষার্থীরা, প্রসেস অফ রিপ্রোডাকশন, আমি এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রসেস অফ রিপ্রোডাকশন। আমি এখানে লিখছি, তোমরা এখানে লিখছি, দেখে নাও। প্রসেস অফ রিপ্রোডাকশন, প্রসেস অফ রিপ্রোডাকশন। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ঘাস ফড়িংয়ের প্রজনন প্রক্রিয়া, অর্থাৎ প্রজনন প্রক্রিয়া। এখন শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম প্রজননটা কি। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম প্রজনন হলো একটি নতুন প্রজননক্ষম বংশধর সৃষ্টির প্রক্রিয়া। অর্থাৎ আমি তোমাদেরকে গত ক্লাসে যদিও আলোচনা করেছি, কিন্তু একটু পূর্বের আলোচনা না করে আবার শুরু করা যায় না। আমি অল্প এক লাইনে আমি বলে দিচ্ছি, প্রজনন হচ্ছে প্রতিটা জীবের একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। তাহলে শিক্ষার্থীরা, ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? প্রজননের মাধ্যমে কি হয়? আমাদের প্রতিটা জীব তার অনুরূপ বংশধর রেখে যায়। এখন ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রজনন তো আসলে দুই ধরনের আছে, যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। কিন্তু ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে প্রজননটা কোন ধরনের তোমরা সবাই জেনে গেছো গত ক্লাসে, তোমরা সেটাও লিখে দিতে পারো। এখন আমি বলছি যে পুং প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র সম্পূর্ণ আলাদা ছিল, এরা উভলিঙ্গ না। এখন প্রজনন প্রক্রিয়াটা সম্পন্ন করতে গেলে ঘাস ফড়িং এই পুং প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের মধ্যে দুই ধরনের জননকোষ উৎপন্ন হয়, আমরা সবাই জানি। আগে থেকে আমরা গত ক্লাসেও জেনেছি, এর আগেও জানতাম। সেটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রে কি হয়? ডিম্বাশয় ডিম্বাণু কোষ উৎপন্ন হয়, আর পুং প্রজননতন্ত্রে কি হয়? শুক্রাশয়ে শুক্রাণু কোষ উৎপন্ন হয়। এখন আমি যৌন প্রজনন প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করছি। এখানে ঘাস ফড়িংয়ের যৌন প্রজননটা কীভাবে সম্পন্ন হয় তোমরা সেটা আজকে ভালো করে জেনে নাও। তাহলে শিক্ষার্থীরা দেখো, প্রথম হচ্ছে গ্যামিটের মিলন হবে, অর্থাৎ পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট, দুটি গ্যামিট একসাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে। জাইগোট হচ্ছে প্রথম ধাপ, অর্থাৎ বংশধর সৃষ্টির প্রথম ধাপটাই হচ্ছে জাইগোট তৈরি হওয়া। তাহলে আমরা সবসময় জানি
যে পুং গ্যামিট স্ত্রী গ্যামিট অর্থাৎ শুক্রাণুকোষ এবং ডিম্বাণুকোষ উভয় মিলিত হওয়ার পরবর্তীতে নিষেক হয় এবং জাইগোট তৈরি হয় এবং জাইগোটের বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে এটা পরবর্তী বংশধর সৃষ্টির প্রথম ধাপটা শুরু হয়ে যায়। তাহলে আমি এখন প্রোডাকশন অর্থাৎ প্রথমটা হচ্ছে এটা হচ্ছে শিক্ষার্থীরা মিলন বা এটা হচ্ছে কপিলেশন। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমেই আমরা আসবো মিলন বা কপিলেশন। কপিলেশন বা যেটাকে বলা হয় মিলন। কিসের মিলিত হয়? দুইটি জননকোষে মিলিত হয়। তাহলে শিক্ষার্থীরা এই দুটি জননকোষ মিলিত না হলে কিন্তু কখনোই বংশধর সৃষ্টি হবে না। তাহলে এই ঘাস ফড়িংয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কপিলেশন হচ্ছে, অর্থাৎ কিভাবে হচ্ছে এখানে পুরুষ এবং স্ত্রী ঘাস ফড়িং, সাধারণত পুরুষ এবং ঘাস ফড়িংগুলোর এদের একটা এই কপিলেশনের একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা সময় আছে। এদের সময়টা আমরা যদি দেখি তাহলে সাধারণত গ্রীষ্মকালের শেষের দিকে এরা এই দুইটি কোষ অর্থাৎ দুইটি জননকোষ মিলিত হয়। তাহলে আমাদেরকে জানতে হবে যে বছরের সব সময় তাদের মধ্যে যে সব সময় দেখা যায় সেটা মাঝে মাঝে, কিন্তু সব একটা উপযুক্ত সময় হচ্ছে গ্রীষ্মের শেষের দিকে। তাহলে যখন গ্রীষ্মটা মানে শুরু হয়ে শেষের দিকে যায় তখন এই সময়টা ছিল তাদের হচ্ছে তাদের উপযুক্ত সময়। এই সময় পুং এবং স্ত্রী গ্যামিটগুলো পরস্পরের সাথে মিলিত হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, যখন মিলিত হয় তখন কিন্তু একদম শুক্রাণু কোষ থেকে এক ধরনের সেমিনাল ফ্লুইড ত্যাগ মিশ্রিত হয়, অর্থাৎ শুক্রাণু কোষের সাথে সাথে ডিম্বাণু কোষের মধ্যে যখন শুক্রাণু কোষগুলো আগত হয় তখন কিন্তু এখানে কিন্তু এক ধরনের ফ্লুইড, অর্থাৎ এখানে আমরা সেমিনাল অর্থাৎ শুক্রাণু মিশ্রিত একটা সেমিনাল ফ্লুইড ত্যাগ করে, এই সেমিনাল মিশ্রিত ফ্লুইড ত্যাগ করে কে পুরুষ ঘাস ফড়িং তার শুক্রাণু কোষের সাথে সেমিনাল ফ্লুইড নামক এক ধরনের তরল পদার্থ ত্যাগ করে। তাহলে এই যে তরল পদার্থ ত্যাগ করে ফলে কী হচ্ছে, এই শুক্রাণুগুলো স্ত্রী প্রাণীর স্পার্মা থেকে অর্থাৎ শুক্রধানীতে গিয়ে সেটা জমা হয়। তাহলে এই সাথে সাথে শুক্রধানী আছে যে আমি গত ক্লাসে চিত্র এঁকে দেখিয়েছিলাম স্ত্রী ঘাস ফড়িংয়ের, সেখানে শুক্রধানী তোমাদেরকে এঁকে দেখিয়েছিলাম। সেই শুক্রধানীর মধ্যে গিয়ে এই স্পার্মা থিকার মধ্যে অর্থাৎ শুক্রধানীতে গিয়ে কি হয়, শুক্রাণুগুলো জমা হয়। স্ত্রীর প্রাণীর স্পার্মা থিকা অর্থাৎ শুক্রধানীতে গিয়ে এই ডিম মানে শুক্রাণুগুলো গিয়ে জমা হয়। সেই শুক্রাণুগুলোর সাথে থাকে কি, এখানে থাকে সেমিনাল ফ্লুইড মিশ্রিত তরল পদার্থ। শিক্ষার্থীরা, এই ডিম না পাড়া পর্যন্ত এই শুক্রাণুগুলো স্ত্রী প্রাণীর শুক্রনালীতে কিন্তু জমা থাকে। যতক্ষণ এই যে শুক্রাণু কোষগুলো যে ডিম্বাণু কোষের মধ্যে প্রবেশ করলো, স্ত্রী প্রাণীটা যতক্ষণ না পর্যন্ত ডিম পারবে ততক্ষণ পর্যন্ত এই ডিম শুক্রাণু কোষগুলো সেখানে অবস্থান করবে। তো শিক্ষার্থীরা, আমি এখানে একটি ডিমের চিত্র এঁকে রেখেছি, আমি আসছি ধীরে ধীরে আসছি, তোমরা লক্ষ্য করো। এখানে এটা হচ্ছে স্ত্রী ঘাস ফড়িং। তোমরা চিত্রটা দেখেই বুঝতে পেরেছো, কারণ স্ত্রী ঘাস ফড়িংয়ের মধ্যে অভিপজিটর থাকে। আমি অভিপজিটরটাকে স্পষ্ট করে তোমাদের সামনে তুলে ধরেছি, আর অভিপজিটরের এক পাশে ডিমগুলো অবস্থান করে। এইটাই হচ্ছে সেই ডিম। আমি আলাদাভাবে আরেকটি ডিম এঁকেছি, আমি পর্যায়ক্রমে আসছি, তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকের চিত্রটা খুব একটা গুরুত্বপূর্ণ না, সেই জন্য আমি তোমাদেরকে আজকে তোমাদের সামনে এই চিত্রটা অঙ্কন করিনি, কারণ এর পূর্বের ক্লাসে আমি ঘাস ফড়িংয়ের দৈহিক গঠনের চিত্রটা কিভাবে আঁকতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। আর আজকেও যদি আমি একই চিত্র আঁকি তাহলে আমাদের সময় সংকলনের কারণে আমরা সেটা তুলে উঠতে পারবো না, তাই আমি তোমাদের বোঝার জন্য কেবল চিত্রটা এঁকে রেখেছি। তবে এই চিত্রটা আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে এঁকে বুঝিয়েছিলাম। তো শিক্ষার্থীরা, আমি যাই হোক, এখন ডিম পাড়ার পূর্ব পর্যন্ত পুরুষ এবং ঘাস ফড়িং কিন্তু ঘাস ফড়িং কিন্তু একাধিকবার, যতক্ষণ না পর্যন্ত স্ত্রী ঘাস ফড়িং ডিম না পাড়া পর্যন্ত পুরুষ ঘাস ফড়িং একাধিকবার তার শুক্রাণু কোষগুলো ডিম্বাণু কোষের মধ্যে ত্যাগ করতে থাকে, করার সুযোগ পায়। তো শিক্ষার্থীরা, এরপরে আসি নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন। এর পরেটা হচ্ছে এই ধাপ শেষ হওয়ার পরে ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশনটা তোমরা জেনে নাও শিক্ষার্থীরা। ফার্টিলাইজেশন
হ্যাঁ, ফার্টিলাইজেশন বা এটাকে কি বলা হয়, নিষেক। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমি তোমাদেরকে বলেছি বিজ্ঞানে, বিশেষ করে জীববিজ্ঞানে ইংলিশ টার্মগুলো তোমরা সব সময় বাংলার সাথে পড়ে নেবে, কারণ কমিউনিকেশন করে পড়ে নেবে, কারণ ইংলিশ টার্মগুলো জানা থাকলে পড়াটা অনেক সহজ হয়ে যায়। এখন দেখো ফার্টিলাইজেশন বা নিষেক, আমরা তো সবাই জানি যে নিষেকটা কি, অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে ঘাস ফড়িংয়ের নিষেক কিন্তু দুই ধরনের, অর্থাৎ শুক্রাণু কোষ মিলিত ডিম্বাণু কোষের সাথে মিলিত হওয়ার পরেই কিন্তু যে জাইগোট তৈরি হয় সেটারই পূর্ব অবস্থাকে নিষেকের পরে কিন্তু জাইগোট তৈরি হয়। শিক্ষার্থীরা এই নিষেক কিন্তু আবার দুই ধরনের আছে। তোমরা এই পর্যন্ত অর্থাৎ এসএসসি লেভেল তোমরা পার করে এসেছো, আমার বিশ্বাস তার আগে তোমরা এটা জেনে গেছো। তাহলে নিষেক দুই প্রকার, একটা হচ্ছে বহির্নিষেক আর একটা হচ্ছে অন্তর্নিষেক, অর্থাৎ যেই নিষেকটা দেহের বাইরে মধ্যে শুক্রাণু ডিম্বাণু কোষে মিলিত হয়ে নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হয়ে পরবর্তী বংশধর তৈরি হয় সেটা হচ্ছে বহির্নিষেক, কিন্তু দেহের অভ্যন্তরে যে নিষেকটা ঘটে সেটা হচ্ছে অন্তর্নিষেক। তো ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে কিন্তু অন্তর্নিষেক ঘটে, এটা এমসিকিউর জন্য তোমরা মনে রাখবে আর জানার জন্য তো অবশ্যই। তো শিক্ষার্থীরা তাহলে দেখো নিষেকটা হচ্ছে কি, অন্তর্নিষেকটা কীভাবে হচ্ছে এখন তোমরা লক্ষ্য করো। তো নিষেকটা হচ্ছে ঘাস ফড়িং অন্তর্নিষেক। ঘাস ফড়িংয়ের পরিপক্ক ডিম্ব নালী দিয়ে আসার সময় তার ভেতরের দিকে পাতলা ভাইটালিন পর্দা থাকে। ঘাস ফড়িং, আমি আবারও বলছি, ঘাস ফড়িংয়ের যে পরিপক্ক ডিম্বাণু সেটা ডিম্ব নালী দিয়ে যখন আসে, তখন আমি আবারও বলছি যে পরিপক্ক ডিম্বাণুটা তো ডিম্ব নালী দিয়ে আসবে। হ্যাঁ, পরিপক্ক ডিম্বাণু নালী দিয়ে আসার সময় এখানে তোমরা মনে রাখবে যে নালীতে যখন আসে তখন তার ভিতরের দিকে দুইটা পর্দার সৃষ্টি হয়। ডিমের ভিতরে পরিপক্ক সেই ডিমের মধ্যে দুইটা পর্দা সৃষ্টি হয়। তাহলে এই পর্দা দুইটি হচ্ছে, আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, দুইটি পর্দা সৃষ্টি হয়। আর ভিতরের পর্দাটি হলো পাতলা ভাইটালিন। তো ভিতরের একটি হচ্ছে ভিতরের দিকে পর্দা, হ্যাঁ, ভিতরের দিকে ভাইটালিন নামক পর্দা, পাতলা ভাইটালিন পর্দা। পাতলা লিখে রাখো, বৈশিষ্ট্যটা হচ্ছে পাতলা হয়, খুব তাড়াতাড়ি করো, পাতলা নামক ভাইটালিন পর্দা। ভিতরের দিকে একটা পাতলা পর্দা থাকে। পরিপক্ক ডিম্বাণুটা যখন ডিম্ব নালী দিয়ে নেমে আসে, তখন ডিমের একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা হচ্ছে ডিমের ভিতরের দিকে পাতলা একটি ভাইটালিন পর্দা থাকে। শিক্ষার্থীরা হ্যাঁ, তোমরা আমার কথা শুনেও লিখে ফেলতে পারো। তো দেখো প্রথমেটা ভাইটালিন পর্দা থাকে, আর বাহিরের দিকে পর্দা থাকে। আরেকটি বৈশিষ্ট্য লিখে রাখো, সেটা হচ্ছে বাইরের দিকে শক্ত কোরিয়ন পর্দা থাকে। হ্যাঁ, আর বাইরের দিকে শক্ত, বাইরের দিকে ডিমের বৈশিষ্ট্যটা, হ্যাঁ, পরিপক্ক ডিমের বৈশিষ্ট্য হচ্ছে বাইরের দিকে শক্ত কোরিয়নিক পর্দা থাকে। শিক্ষার্থীরা কোরিয়নিক পর্দা থাকে, এই বৈশিষ্ট্যগুলো লিখে রাখলে তোমাদের সহজেই মনে থাকবে। আমি আবার মুছে দেব। তো শিক্ষার্থীরা তোমরা খুব দ্রুত কাজ করো। তারপরে হচ্ছে কি, এর পর্দা থাকে, এবং এই কোরিয়নিক একটি পর্দাটা কি করে পরে ছিদ্র পর্দাতে মাইক্রো প্রোপাইলের মাধ্যমে ডিম্বাণুতে প্রবেশ করবে। শিক্ষার্থীরা এই যে হ্যাঁ কী করবে, ডিম্বনালী জড়িতে এসে সেটা কি করবে, শুক্রধানী হতে শুক্রাণুগুলা কোরিয়নের একটি ছিদ্রপথে মাইক্রো প্রোপাইলের মাধ্যমে ডিম্বাণুতে প্রবেশ করবে। অতঃপর এরপরে কি করবে, ডিম্বাণুটা নিউক্লিয়াসের সঙ্গে শুক্রাণু নিউক্লিয়াসে মিলিত হবে এবং তারপরে সেখানে নিষেক ঘটবে। এর পরবর্তী ধাপ হচ্ছে ডিম্বাণু নিউক্লিয়াসের সঙ্গে শুক্রাণু নিউক্লিয়াসে, এর পরবর্তীতে শুক্রাণু নিউক্লিয়াসের সাথে ডিম্বাণু নিউক্লিয়াসে মিলন ঘটবে, এবং তাই হচ্ছে সেটাকেই বলা হচ্ছে নিষেক। তো শিক্ষার্থীরা এরপরের ধাপে কি 3 নম্বরটা হচ্ছে, এবার আমরা জানি ডিম পাড়া। এখন তো নিষেক হয়েই গেল, তো যখন নিষেক কাজটা সম্পন্ন হয়ে এই মাত্রই নেটটা কেটে যাচ্ছিল প্রায়, আর একটু খেয়াল না করলেই বিচ্ছিন্ন হয়েই যেত। তো তোমাদের ভাগ্য ভালো, এখন পর্যন্ত ঠিক আছে, কারেন্টটাও যায়নি, তোমরা দ্রুত শেষ করার চেষ্টা করো। তো ডিম পাড়াটা বুঝে নাও শিক্ষার্থীরা।
এখন আমরা কী করে দেখলাম যে নিষেকের পরবর্তী অবস্থাটাই হচ্ছে ডিম পারবে। তো কিছুদিন পর কিন্তু ঘাস ফড়িং ডিম পাড়া শুরু করবে। তোমরা মনে রাখবে শরৎকাল পর্যন্ত চলতে পারবে, তবে ঘাস ফড়িংগুলোর কিন্তু কিছুদিন পরে ডিম পাড়ে। কিন্তু এই যে ডিম পাড়াটা শুরু করবে নিষেকের পরে, যে ডিম পাড়া কিছুদিন পর, নিষেকের কিছুদিন পরে ডিম পাড়া শুরু করবে এবং সেটা শরৎকাল পর্যন্ত ডিম পাড়তে থাকে। তো আমাদের আরও কিছু বৈশিষ্ট্য এখানে মনে রাখা দরকার, সে ডিমগুলো কিন্তু 3 থেকে 5 মিলিমিটার লম্বা হয়। তো আমি যে এখানে ডিম রেখেছি, প্রতিটা ডিম 3 থেকে 5 মিলিমিটার লম্বা হয়, 3 থেকে 5 মিলিমিটার লম্বা হয় এটা, হ্যাঁ এরকম হয়। লম্বাটা হচ্ছে প্রতিটা ডিম 3 থেকে 5 মিলিমিটার লম্বা হয়। তো শিক্ষার্থীরা এখন তোমরা, হ্যাঁ, আর স্ত্রী ফড়িং ডিম পাড়ার সময় কিন্তু অভিপজিটরটা দিয়ে মাটিতে 10 সেন্টিমিটার গভীর একটা গর্ত করে। দেখো আমি তোমাদেরকে এখানে একটা চিত্র এঁকে রেখেছি, 10 সেন্টিমিটার, এই গভীরতা হচ্ছে প্রায় 10 সেন্টিমিটার। তাহলে এই যে সেন্টিমিটারটা গর্তটা করলো, কে করলো? নিশ্চয়ই আমরা করে দেই নাই। অর্থাৎ ঘাস ফড়িং, স্ত্রী ঘাস ফড়িং, তার যে এই যে একটা অভিপজিটর আমি এঁকে রেখেছি, তোমরা দেখো এই যে অভিপজিটর আছে সেটা লাঙ্গলের মতো কাজ করে। আমরা কি জানি যে মাটি খোঁড়ার জন্য কৃষকরা কী করে, জমি মাটিটা উর্বর করার জন্য লাঙ্গল ব্যবহার করে। ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে তার এই অভিপজিটরটা তার ডিমের নিরাপত্তার জন্য এই অভিপজিটর সেরকম কাজ করে যাচ্ছে। অর্থাৎ সে মাটির মধ্যে এই অভিপজিটরটা দিয়ে মাটির মধ্যে এভাবে আস্তে আস্তে করে মাটিটাকে সরিয়ে প্রায় তারা 10 সেন্টিমিটার পর্যন্ত এই গভীরতা, এটা মাটির গভীরতা, প্রায় 10 সেন্টিমিটার পর্যন্ত গভীর করে ফেলে তার ডিমগুলোকে সেখানে এই গর্ত করার পর অভিপজিটর দিয়ে সেই তার স্থানটা চুজ করে। অর্থাৎ যে মাটির যেখানে তারা ডিমটা পারবে সেই জায়গাটা আগে চুজ করে সেখানে তার অভিপজিটরটা দিয়ে মাটির লাঙ্গলের মতো করে ধীরে ধীরে কেটে প্রায় 10 সেন্টিমিটার মতো গভীর করবে। এই 10 সেন্টিমিটার গভীরতা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এই 10 সেন্টিমিটার গভীর করে ফেললো। তো শিক্ষার্থীরা এখন তোমরা লক্ষ্য করো, এই যে 10 সেন্টিমিটার গভীর করলো এবং হ্যাঁ, তারপর শিক্ষার্থীরা দেখো এই করবো এবং সেইটার মধ্যে তারা গর্ত করাটা যখন হয়ে যায় তখনই তারা এই গর্তের ভিতর অনেকগুলো ডিম পাড়া শুরু করে। গর্তটা কমপ্লিট হয়ে গেলো 10 থেকে 10 সেন্টিমিটার, তারপরে এবার ঘাস ফড়িংটা ওই গর্তের মধ্যে এই ডিমগুলো পাড়তে থাকবে। আমি এখানে অনেকগুলো ডিম দেখাইনি, এখানে আমি একটা গুচ্ছের ডিম দেখিয়েছি। তোমরা লক্ষ্য করো এটা একটা গুচ্ছের ডিম, তাহলে এরকম অনেকগুলা গুচ্ছে তারা ডিমগুলো পারে, প্রায় 200টা ডিম পারে থাকে। শিক্ষার্থীরা 10টি গুচ্ছে, একটি ঘাস ফড়িং 10টি গুচ্ছে প্রায় 200টি ডিম পারে। এবং তোমরা শিক্ষার্থীরা একটি ঘাস ফড়িং সাধারণত 20টি গুচ্ছাকারে, অর্থাৎ একটি গুচ্ছে 10টি গুচ্ছের মধ্যে তারা একটি গুচ্ছে যদি 20টি করে ডিম থাকে, একটি গুচ্ছের মধ্যে 20টি করে ডিম থাকে, এরকম তারা 10টি গুচ্ছে প্রায় 200টি ডিম পারে। আমি আবারও বলছি, একটি গুচ্ছের মধ্যে তারা 20টি ডিম ধারণ করে। এভাবে 10টি গুচ্ছে তারা 200টি প্রায় ডিম পারে। এখন ডিমগুলো একটা আরেকটার সাথে কীভাবে লেগেছিল, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম কিছুক্ষণ আগেই যে শুক্রাণু কোষের সাথে শুক্রাণুর সাথে একটা আঠালো সেমিনাল ফ্লুইড ত্যাগ করে, সেই সেমিনাল ফ্লুইডটা কিন্তু ডিমগুলোকে বিচ্ছিন্ন হতে দেয় না, একটা গুচ্ছের মতো আঠা লাগিয়ে সেগুলাকে 20টি ডিমের সাথে মিলে একটি করে গুচ্ছ তৈরি করে। এরকম প্রায় গর্তের মধ্যে 10টি গুচ্ছে 200টি ডিম পেড়ে থাকে। শিক্ষার্থীরা তবে কষ্টের বিষয় হলো ডিম পাড়া শেষ হয়ে যাওয়ার পর পুরুষ ঘাস ফড়িং এবং স্ত্রী ঘাস ফড়িং উভয়ই মৃত্যুবরণ করে। এই পর্যন্ত তারা অনেক কিছুই করলো তাদের বংশধর তৈরি করার জন্য। ডিম পাড়া শেষ হওয়ার পর গর্ত তৈরি করলো, তারপরে বাচ্চা সেখানে ডিম পাড়ার পরে এবার কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরুষ ঘাস ফড়িং এবং স্ত্রী ঘাস ফড়িং উভয়ই এবার মৃত্যুবরণ করে। এখন আমি পরবর্তী ধাপে আসছি। তো শিক্ষার্থীরা ভ্রূণীয় পরিস্ফোটন, এরপরে আমি আসছি ইমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এরপরে হচ্ছে ইমব্রায়োনিক ডেভেলপমেন্ট।
এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, অথবা এটার আরেকটি নাম কি হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটন বা ভ্রূণীয় পরিস্ফুটন। ভ্রূণীয় পরিস্ফুটন, পরিস্ফুটন। হ্যাঁ, এখন দেখো 2 নম্বর কাজ শেষ, 3 নম্বর কাজ শেষ, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এবার চতুর্থ কাজ শুরু হয়ে গেল, অর্থাৎ তাদের প্রজননের চতুর্থ ধাপটা এবার শুরু হলো। তাহলে দেখো চতুর্থ ধাপটা হচ্ছে কি ভ্রূণীয় পরিস্ফুটন বা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। শিক্ষার্থীরা দেখো ঘাসফড়িংয়ের প্রতিটা ডিম্বাণু কিন্তু সেন্ট্রোলেসিথাল। তোমরা জানো যে ডিমের কিন্তু সেন্ট্রোলেসিথাল, এলেসিথাল এরকম অনেক বৈশিষ্ট্য আছে। সেন্ট্রোলেসিথাল অর্থ হচ্ছে যে সকল ডিমের মধ্যে কুসুমটা একদম ডিম্বাণুর কেন্দ্রে সীমাবদ্ধ থাকে। তো ঘাসফড়িংয়ের ডিমের, আমরা তো ডিম খাই, ডিমের কুসুম আমরা দেখি না, হলুদ রঙের কুসুম। তো ঘাসফড়িংয়ের ডিমের কুসুমটা আমরা যে ডিমগুলো খাই সেখানেও কিন্তু কুসুমটা ভিতর কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকে। ঘাসফড়িংয়ে এই ধরনের বৈশিষ্ট্যকে বলা হয় অ্যাগ্রোসেন্ট্রিক। তাহলে দেখো এই যে শিক্ষার্থীরা সেন্ট্রোলেসিথাল, এই ধরনের ডিমের বৈশিষ্ট্যকে বলা হয় সেন্ট্রোলেসিথাল। ঘাসফড়িংয়ের ক্ষেত্রেও তার ডিমের ভিতরে কুসুমটা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই ঘাসফড়িংয়ের ডিমটাকে কি বলা হয় সেন্ট্রোলেসিথাল। তাহলে কেন্দ্রের মধ্যে যে সীমাবদ্ধ থাকে, তো নিষিক্ত হওয়ার পর এই ডিমের ভেতরের ভ্রূণের পরিস্ফুটনটা ঘটবে। শিক্ষার্থীরা প্রায় 3 সপ্তাহ পর্যন্ত ভ্রূণের পরিস্ফুটন নিষেক কার্য সম্পন্ন হওয়ার পর প্রায় 3 সপ্তাহ ধরে তাদের এই ভ্রূণের পরিস্ফুটনটা হতে থাকবে। কত সপ্তাহ? 3 সপ্তাহ। নিষেক হওয়ার পর থেকে 3 সপ্তাহ পর্যন্ত তাদের এই ভ্রূণের পরিস্ফুটনটা ঘটতে থাকবে। এবং সেটা কি প্রতিকূল পরিবেশে, যখন প্রতিকূল পরিবেশটা অর্থাৎ শীতকাল, তোমরা তো জানো যে শীতকালে যে অতিরিক্ত ঠান্ডা পড়ে, তো প্রতিকূল পরিবেশ যখন চলে আসে তখন কিন্তু তারা একটু সতর্ক থাকে, অর্থাৎ এই সময়টা তারা পরিস্ফুটনটা কাজটা আপাতত স্থগিত রাখে। কারণ এই সময় যদি ভ্রূণের পরিস্ফুটন হয় তাহলে অতিরিক্ত শীত বা খাদ্যের যে ঘাটতি থাকে এই সময়টা, সেটা সন্তানের জন্য বা তাদের ভ্রূণের জন্য ক্ষতি হবে। সেই কথাটা ভেবে এই সময়টা তারা কি করে, এই পরিস্ফুটনের কাজটা বন্ধ রাখে। শিক্ষার্থীরা এখানে তোমরা একটা প্রশ্ন মনে রাখবে যে এই সময়টা যে তারা ভ্রূণের পরিস্ফুটনের কাজটা আপাতত বন্ধ রাখে সেটাকে কিন্তু বলা হয় ডায়াপেজ। শিক্ষার্থীরা ডায়াপোজ কি তোমরা একটা প্রশ্ন লিখে ফেলো, এবার একটা প্রশ্ন লিখে ফেলো, বোর্ড কোশ্চেন সিলেক্ট 17 সহ আরও অনেকবার আসছে। ডায়াপোজ কি? ডায়াপোজ সব শিক্ষার্থীরা এখনই কোশ্চেনটা তুলে ফেলো। ডায়াপোজ কি? এটা একটি জ্ঞানমূলক বা অনুধাবন হিসাবে এই প্রশ্নটা প্রায় সময় আসে। আমি বলেছি যে শীতকালের সময় কী করে ঘাসফড়িংরা তাদের পরিস্ফুটনের কাজটা আপাতত বন্ধ রাখে। তো এই সময়টা যে তারা এই পরিস্ফুটনের কাজটা বিরত থাকে, এই অবস্থাটাকে বলা হয় ডায়াপোজ। প্রশ্ন অনেক সময় আছে যে ডায়াপোজ কি, অথবা ডায়াপোজ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ডায়াপোজ হয় কেন, তখন তোমরা কিভাবে উত্তরটা লিখবে যে ডায়াপোজ কি বুঝে গেছো যে ডায়াপোজ ঘাসফড়িংয়ের জন্য কিন্তু একটি অভিযোজন, অর্থাৎ এইটা হচ্ছে ঘাসফড়িংয়ের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অভিযোজনিক বৈশিষ্ট্য। কারণ এই প্রতিকূল পরিবেশে শিশুগুলো যেন খাদ্যের অভাব না হয়, পরিস্ফুটন অর্থাৎ প্রচণ্ড শীতে যেন তাদের কষ্ট না হয়, সে রক্ষা করার জন্য তারা এই সময়টা পরিস্ফুটনের কাছ থেকে বিরত থাকে, আর এটাই হচ্ছে ডায়াপোজ। তো শিক্ষার্থীরা দেখো, তো এই সময়টা কিন্তু বসন্তকাল যখন আসে, বসন্তের আগমনে যখন উষ্ণ পরিবেশ ফিরে পায়, যখন বসন্তকালটা চলে আসার পরে, এই যে এখন বসন্তকাল চলছে, এই বসন্তকালে যখন একটা উষ্ণ ভাবটা চলে আসে তখনই কিন্তু তারা তাদের এই পরিস্ফুটনের কাজটা আবার শুরু করে দেয়। তো এই সময়টা পরিস্ফুটন শুরু হয় এবং ডিম থেকে তখন শিশু ঘাসফড়িংগুলো এই সময়টা বের হয়ে আসে। তো এই সময় যখন ঘাসফড়িংগুলো বের হয়ে আসে তখন এই শিশুগুলোকে কি বলা হয়? নিম্ফ। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন হতে পারে, নিম্ফ কি? তাহলে তোমরা ডায়াপোজের পাশাপাশি আরেকটি প্রশ্ন লিখো, নিম্ফ কি? এটা পরীক্ষাতে অনেকবার আসছে, নিম্ফ কি? হ্যাঁ, এখন আরেকটি প্রশ্ন লিখো যে নিম্ফ কি। তাহলে দেখো তানি কি বলছে যে ডিম থেকে শিশু ঘাসফড়িং বের হয়ে আসে, এই শিশু ঘাসফড়িংটাকে বলা হয় নিম্ফ। তাহলে আমরা জেনে গেলাম নিম্ফ কি। তো শিক্ষার্থীরা নিম্ফ কিন্তু দেখতে সম্পূর্ণ ঘাসফড়িংয়ের মতো না, কিছুটা পরিবর্তন আছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। তো আমরা এখানে দেখি মানে অনেকটা ঘাসফড়িংয়ের মতো, তবে নিম্ফ দশায় সম্পূর্ণ অঙ্গাণুগুলো নিয়ে জন্মায় না। এখানে ডানা থাকবে না, তারপরে হচ্ছে জননাঙ্গ অসম্পূর্ণ থাকবে,
হ্যাঁ, অ্যান্টেনা আছে কিন্তু জননাঙ্গটা থাকবে অসম্পূর্ণ আর ডানা অনুপস্থিত থাকবে। তা কিন্তু দেখতে অনেকটা ঘাস ফড়িংয়ের সাথে মিল আছে। এটা হচ্ছে নিম দশা। তবে এরা ছোট এবং এদের আকৃতিটা অবশ্যই ছোট এবং দেহের তুলনায় মাথাটি আকারে বড় হয়, ডানা অনুপস্থিত আর জননাঙ্গ কী হয়, আংশিক উৎপন্ন হয়। তাহলে জননাঙ্গটা হচ্ছে অসম্পূর্ণ থাকে। এইটাই হচ্ছে নিম দশা। শিক্ষার্থীরা, এখন আমি আসছি ঘাসফড়িংয়ের প্রজননটা মোটামুটি আমি বুঝিয়ে ফেলেছি। এখন আমি যদি একটা পার্থক্য বলি, নিম্ফ আর পরিণত ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য কী, তোমরা এই পার্থক্যটাও পাশাপাশি একটু জেনে নাও, কারণ পার্থক্যটাও কিন্তু অনেক সময় আসে। তো এর আগে আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলছি, সেটা লিখে রাখো, রূপান্তর বা মেটামরফিজম কী। এটা অনেক সময় আসে, মেটামরফিজম কী, মেটা লিখে রাখো, এটাও জ্ঞানমূলক বা অনেক সময় অনুধাবন আসে যে মেটামরফিজম বলতে কী বুঝো। মেটামরফিজম, আজকে যে প্রশ্নগুলো অনেকগুলো কিন্তু জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন আছে। তাহলে মরফিজম, মেটামরফিজম বা রূপান্তর কী, মেটামরফোসিস, মেটামরফিজম বা মরফোসিস, মেটামরফোসিস বা রূপান্তর বলতে কি বোঝায় বা রূপান্তর কি, রূপান্তর কি। শিক্ষার্থীরা আর বেশি নাই, দ্রুত শেষ করো। তো রূপান্তর কি তোমরা অবশ্যই জানো যে একটি ভ্রূণের পূর্ণাঙ্গ দশা প্রাপ্তির কয়েকটি পর্যায়ক্রমিক পরিবর্তনের ধাপের মাধ্যমে ঘটে, আর তখন এই ধরনের ভ্রূণের পরিস্ফুটনকে বলা হয় রূপান্তর। আমি আবারও বলছি, আমরা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দেখেছি, তেলাপোকা তো তোমরা অ্যাভেলেবেল দেখো তাদের যে ছোট ডিমে থেকে যে বাচ্চাটা বের হয় সেটার নাম কি, নিম্ফ। এই নিম্ফ থেকে পূর্ণাঙ্গ তেলাপোকায় পরিণত হতে কিন্তু অনেকবার তাদের খোলস পরিবর্তন করতে হয়। ঘাসফড়িংয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম, তাদের খোলস বিমোচনের মাধ্যমে কিন্তু তাদের দেহের বৃদ্ধি ঘটে আর খোলস বিমোচন ঘটে, আবার দেহের আবার বৃদ্ধি ঘটে। এভাবে একটি পূর্ণাঙ্গ ঘাসফড়িং পর্যন্ত আসতে, নিম্ফ থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং পর্যন্ত একটি আর্থ্রোপোডা পর্বে প্রাণীর দেহের যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে রূপান্তর। তাহলে আমরা রূপান্তর কি মোটামুটি জেনে গেলাম। তাহলে আমরা কি বলবো, যদি আমরা সুন্দর করে আনসারটা দিতে চাই তাহলে অবশ্যই আমরা বলবো, যখন একটি ভ্রূণের পূর্ণাঙ্গ দশা প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি পর্যায়ক্রমিক পরিবর্তনের ধাপের মাধ্যমে ঘটে, তখন এই ধরনের ভ্রূণোত্তর পরিস্ফুটনটাকেই বলা হয় রূপান্তর। শিক্ষার্থীরা, এখন যদি আমি বলি রূপান্তর কয় ধরনের, তাহলে তোমরা অবশ্যই জেনে যাবে যে রূপান্তর কয় ধরনের। এই রূপান্তরটা হচ্ছে দুই ধরনের। রূপান্তরটা কয় ধরনের, দুই ধরনের, একটি অসম্পূর্ণ রূপান্তর আর একটি হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। তাহলে শিক্ষার্থী দেখো, অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে কি, ইনকমপ্লিট মেটামরফোসিস, ইনকমপ্লিট মেটামরফোসিস, ইনকমপ্লিট মেটামরফোসিস বা অসম্পূর্ণ রূপান্তর। হ্যাঁ, আরেকটি হচ্ছে কমপ্লিট মেটামরফিজম। তাহলে আরেকটা হচ্ছে কি, কমপ্লিট মেটামরফোসিস, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে আজকে আমি, তোমরা একটু ধৈর্য ধরে শেষ করে ফেলো। বা সম্পূর্ণ রূপান্তর। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইনকমপ্লিট মেটামরফোসিস বলতে কি বোঝায়। এইটা কিন্তু ঢাকা বোর্ড 16-তে এসেছিল, কুমিল্লা বোর্ড 15, এভাবে অনেক বিগত বছর অনেকবার বোর্ডে কোশ্চেনে এই প্রশ্নটা এসেছিল যে ইনকমপ্লিট মেটামরফোসিস বা অসম্পূর্ণ রূপান্তর বলতে কি বুঝি। তাহলে দেখো, আমি যদি একটু বুঝাই বলি তাহলে তোমরা অবশ্যই বুঝবে যে আমরা জানি যে রূপান্তরের মাধ্যমে কীটপতঙ্গে তার পূর্ণাঙ্গ প্রাণীতে পরিবর্তন হয়। তো এখন অর্থাৎ নিম্ফ থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিবর্তন হতে গেলে তাদের দেহের অনেক রূপান্তর ঘটে। আমাদের কিন্তু সেটা না, আমরা কিন্তু মাতৃগর্ভেই কিন্তু দেহের সম্পূর্ণ আকৃতি নিয়েই কিন্তু আমরা জন্মগ্রহণ করি, আর পরবর্তীতে আমাদের দেহের আকারে বৃদ্ধি ঘটে, কিন্তু নতুন করে অঙ্গ তৈরি হয় না।
কিন্তু আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের দেহে অনেকগুলো অঙ্গই নতুন করে জন্মের পরে তৈরি হয়, সেটাই কিন্তু রূপান্তর। এখন এই রূপান্তর আবার দুই ধরনের, অসম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর। এখন আমরা জেনে নেই যে অসম্পূর্ণ রূপান্তরটা কী। শিক্ষার্থীরা, যদি এই আকার অর্থাৎ দেহের আকার তো অবশ্যই, যেহেতু নিম দশাটা খুবই ক্ষুদ্র, তাহলে হ্যাঁ সম্পূর্ণ অসম্পূর্ণ রূপান্তর গুড। এখন দেখো, যদি আমরা রং, আকার, ডানা এবং জনন অঙ্গ ছাড়া যে রূপান্তর অপরিণত অবস্থায় কোনো প্রাণী পূর্ণাঙ্গ প্রাণীর মতো দেখায় এবং বয়ঃসন্ধির সাথে সাথে কেবল সেই সকল অঙ্গগুলো সুগঠিত হয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপ নেয়, সেটাই হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। তো শিক্ষার্থীরা, অর্থাৎ এখানে আমরা দেখব যে পতঙ্গের ডিম ফুটে বের হয়ে আসলে প্রথমে যে নিম দশাটা দেখি, সেটা কিন্তু নিম্ফ আর পূর্ণাঙ্গ প্রাণী। অর্থাৎ সেখানে প্রথমে ডিমটা হবে, ডিমের থেকে পরিস্ফুটন হয়ে যেটা হবে সেটা হচ্ছে নিম্ফ, তারপরেই পূর্ণাঙ্গ প্রাণী। এইটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি যে আকারটা ছোট ছিল, রংটা অস্পষ্ট ছিল, ডানা এবং জননাঙ্গ ছিল না, ডানা ছিল না এবং জননাঙ্গটা অসম্পূর্ণ ছিল। এই অবস্থাতেই তাদের জন্ম হয়েছে ডিম থেকে নিম্ফ দশায়, এবং সেইটা পরবর্তীতে পরিবর্তন হয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। তাহলে ইনকমপ্লিটেড মরফিজম, যেটা ইনকমপ্লিট মরফিজম, সেটা হচ্ছে ঘাস ফড়িং আর তেলাপোকা। তাহলে উদাহরণ আমরা কি দিতে পারি? উদাহরণ পরীক্ষাতে আসে এমসিকিউর জন্য। উদাহরণ হচ্ছে ঘাস ফড়িং ও তেলাপোকা। তাহলে আমরা ইনকমপ্লিট মেটামরফোসিসটা জেনে গেলাম। হ্যাঁ শিক্ষার্থীরা, এবার তোমরা দেখো, তাহলে আমরা এবার আসতে পারি। তাহলে শিশু দশাতে হচ্ছে নিম দশা, আর 3টি ধাপ পরিবর্তন করে ডিম একটা ধাপ, ডিম থেকে নিম্ফ সেটা আরেকটি ধাপ, এবং পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। সেই 3টি ধাপেই এদেরকে জীবনচক্র সম্পন্ন হয় এবং পরিণত একটি প্রাণীতে পরিণত হয়। তার মধ্যে উদাহরণ হচ্ছে ঘাস ফড়িং, তেলাপোকা। আর সম্পূর্ণ রূপান্তরটা হচ্ছে কি, যে রূপান্তরে শিশু অবস্থা প্রাণী এবং পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে কোনো রূপ মিল না থাকে। অর্থাৎ শিশু অর্থাৎ নিম্ফ দশা আর পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে ব্যাপক পরিবর্তন। অর্থাৎ নিম্ফ দশা দেখে কখনোই বলা যাবে না যে এটি একটি পূর্ণাঙ্গ প্রাণী। অর্থাৎ আমি যদি একটু উদাহরণ দিই, শিক্ষার্থীরা অবশ্যই তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি, মনে হয় তোমরা খেয়াল করেছো, প্রজাপতি, তারপর মৌমাছি, তারপরে হচ্ছে রেশম পোকা, এদের জীবনচক্র তো বলছে প্রজাপতি, রেশম পোকা, এদের দেখবে যে প্রজাপতির ক্ষেত্রে তোমরা অনেক সময় দেখবে গাছের মধ্যে ছ্যাঙ্গার মতো কিছু মানে পোকা আমরা দেখতে পাই। দেখলে কেমন মনে হয় যে এটা অ্যানিলডা পর্বে কোনো প্রাণী হবে, যোগ টাইপের, কিন্তু না, তারা হচ্ছে কিন্তু প্রজাপতির মথ, অর্থাৎ প্রজাপতি রেশম পোকার মথ। এরা হচ্ছে কি এদের পরবর্তীতে এদের দেহের কোনো কিছু পূর্ণাঙ্গ প্রাণীর সাথে মিল নেই। তো এরা হচ্ছে কি এদের হলো যে শিশু প্রাণীটার মধ্যে পরবর্তীতে তাদের কি হয়, তাদের কি থাকে না ডানা, সম্পূর্ণ রূপান্তর ক্ষেত্রে সম্পূর্ণভাবে রূপান্তরটা হয়। সেখানে তাদের ডিম থেকে লার্ভা হয়, পিউপা হয়। এইটার মধ্যে প্রথমে আসে ডিমের থেকে যে আমরা যোগের মতো বা ছ্যাঙ্গার মতো দেখতে পাই, সেটা হচ্ছে লার্ভা। এই লার্ভা দশাটা কিন্তু আমরা অসম্পূর্ণ রূপান্তরে দেখি নাই। ডিমের পরে হচ্ছে লার্ভা দশার পরে হচ্ছে পিউপা, আরেকটু পরিবর্তন হয়, সেটা নাম হচ্ছে পিউপা পরিবর্তনের পরে হচ্ছে কি এটা পূর্ণাঙ্গ প্রাণী, তারপরে সেটা পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়, পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে এখানে কয়টা ধাপ? 1, 2, 3, 4, 4টি ধাপে পরিণত হয়ে একটি পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। সেটা হচ্ছে রূপান্তর, অর্থাৎ সম্পূর্ণ রূপান্তর। অর্থাৎ এই ক্ষেত্রে শিশু প্রাণী এবং পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। ব্যাপক পরিবর্তনের মাধ্যমে কিন্তু একটি শিশু প্রাণী পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয়। এরকম রূপান্তরটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর বা কমপ্লিট মেটামরফিসিস। তাহলে শিক্ষার্থীরা, তো এই রূপান্তরে শিশুর প্রাণীটাকে বলা হয় কি লার্ভা।
কিন্তু ইনকমপ্লিট মেটামরফোসিসের শিশু প্রাণীটাকে বলা হচ্ছিল নিম্ফ, কিন্তু কমপ্লিট মেটামরফোসিসের ক্ষেত্রে শিশু প্রাণীটাকে বলা হচ্ছে লার্ভা। তোমরা মনে রাখো, নিম্ফ আর এটা হচ্ছে লার্ভা, এই একটা বিশাল পরিবর্তন আছে এখানে। তো শিক্ষার্থীরা মোটামুটি আমি চলে আসছি শেষে প্রান্তে। উদাহরণ হিসাবে মৌমাছি, প্রজাপতি আমরা দিতে পারি। উদাহরণ হিসাবে তোমরা লিখে রাখো, মৌমাছি, মৌমাছি সম্পূর্ণ রূপান্তর হয় প্রজাপতি, প্রজাপতি, রেশম পোকা, রেশম পোকা, এরা হচ্ছে সম্পূর্ণ রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। শিক্ষার্থীরা আমার প্রায় শেষ, এখন আমি আরেকটি উদাহরণ দিয়ে ক্লাসটি শেষ করে দেব। সেটা হচ্ছে নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের মধ্যে পার্থক্য করো। নিম্ফ, এটাই আমার শেষ মোটামুটি। নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে, পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের মধ্যে পার্থক্য করো। তোমরা নিচেটা লিখো, আমি এইটুকু মুছে দিলাম। তাহলে তুলনা করো নিম্ফ, নিম্ফ আর পূর্ণাঙ্গ ঘাস ফড়িং, পূর্ণাঙ্গ ঘাস ফড়িং, নিম্ফ ও পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের মধ্যে তুলনা, তুলনা করো। হ্যাঁ, তুলনা। এখন দেখো নিম্ফ আর পূর্ণাঙ্গ প্রাণী, নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী। আমি আর পুরোটা লিখবো না, আমরা তুলনার আলোচনা করার জন্য যে অংশগুলো দরকার সেটা, যেমন দেহ বর্ণ। দেহ বর্ণের ক্ষেত্রে আমরা, দেহ বর্ণের ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন পাই। নিম্ফ দশাতে আমরা কি পাই, যে বাদামি বর্ণের হয়। আমি আর লিখবো না, এটা লেখার কিছু নাই, তোমরা শুনে শুনেই লিখে ফেলতে পারবে। আর বইয়ে তো থাকেই, আমার কাছ থেকে বোঝার জন্য শুধু তোমরা লিখবে। তুমি আমি বৈশিষ্ট্যটা তুলনা করার যে আলোচ্য বিষয় সেটা শুধু আমি লিখবো, আর বাকিটা মুখে বলবো। নিম্ফের দেহ বর্ণটা কি হয়, সেটা বাদামি বর্ণের হয়, আর পূর্ণাঙ্গ ঘাস ফড়িংটা সবুজ বর্ণের হয়ে যায়। তাহলে বাদামি আর সবুজ বর্ণ। তারপর 2 নম্বর আমরা বলতে পারি, এটা হচ্ছে আকার। তোমরা অবশ্যই জানো আকারের পরিবর্তন, তোমরা এতক্ষণ বুঝে গেছো, অনেক অনেক বর্ণনা শেষ হয়ে গেছে। নিম্ফ আকারটা অনেক ছোট হয় আর পূর্ণাঙ্গ প্রাণীটা আকারে বড় হয়। তাহলে অনেক পরিবর্তনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ আকারে বড় হয়। ডানা, তোমরা অবশ্যই জানো, ডানার কথাটা তোমাদের জানা হয়ে গেছে। নিম্ফ দশায় কি হয়, ডানা থাকে না, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীর ক্ষেত্রে আমরা এখানে আমরা স্পষ্ট ডানা দেখতে পাই। তা আমি এখানে আসলে তোমাদেরকে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে আমি এখানে তোমাদের যে ডানাটা আঁকি নাই, কারণ এখানে আঁকার প্রয়োজন মনে করি নাই শিক্ষার্থীরা, যে তোমরা তো সবাই জানো। আমি তো ডানাটা এখানে আর আঁকানো হয় নাই, তো তোমরা তারপরেও তোমরা জানো যে এখানে আমি ইচ্ছে করি আঁকাইনি। হ্যাঁ, কারণ এখানে বোর্ড আরও মুছতে হবে। এই ঘাস ফড়িং তো আমি এর আগে তোমাদেরকে আরও দেখিয়েছিলাম। তো দেখো, এখন কথা হচ্ছে যে পূর্ণাঙ্গ প্রাণীতে ডানা থাকবে। এই যে আমরা একটা ডানা দেখতে পাচ্ছি, তো পূর্ণাঙ্গ প্রাণীতে ডানা থাকে, কিন্তু আর ইয়াতে নিম্ফের মধ্যে ডানা থাকে না। এই হচ্ছে ডানার বৈশিষ্ট্য। আমি আর ছবিটা আঁকিনি, তোমরা তো আগেই জানো, এর আগে আমি ছবিটা এঁকেছিলাম। তারপরে হচ্ছে জননাঙ্গর ক্ষেত্রে তোমাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জননাঙ্গ। তো তোমরা অবশ্যই জানো জননাঙ্গের ক্ষেত্রে নিম্ফের জননাঙ্গটা কি হয়, অসম্পূর্ণ থাকে, কিন্তু অপরিণত থাকে। নিম্ফের ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি, নিম্ফের ডানাটা জননাঙ্গটা অসম্পূর্ণ থাকে, অপরিণত থাকে, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীর ক্ষেত্রে, পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে জননাঙ্গটা পরিণত হয়ে যায়। তারপরে মল্টিং মানে পরিবর্তন। হ্যাঁ শিক্ষার্থীরা, মল্টিং মানে হচ্ছে পরিবর্তন হয়, যে তাদের যে মল্টিং, মল্টিংটা তোমরা সবাই জানো যে খোলস মোচন। তো খোলস মোচনের ক্ষেত্রে কি হয়, খোলস মোচনটা নিম্ফ দশা থেকে পূর্ণাঙ্গ প্রাণী হতে গেলে কিন্তু খোলসের মোচন হয়, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী থেকে আর তেমন মল্টিংয়ের প্রয়োজন হয় না, মল্টিংটা আর ঘটে না। তো কারণ নির্দিষ্ট আকার চলে আসার পরে আর মল্টিংয়ের প্রয়োজন নাই। তো শিক্ষার্থীরা, তারপরে যদি আমরা বলি উদাহরণ হিসেবে, তোমরা জানো নিম্ফের উদাহরণটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বে সমস্ত ইনসেক্টাস শ্রেণীর জীবনে ঘটে, কিন্তু পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে নিম্ফ দশার প্রাণী ওরা রূপান্তরিত হয়ে যখন পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়, সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। তো সেখানে হচ্ছে কি উদাহরণ, অর্থাৎ নিম্ফ বলতে আমরা বুঝি যে উদাহরণটা তোমরা বলবে যে উদাহরণ হিসেবে আমরা কি বলবো, আর্থ্রোপোডা পর্বের সকল ইনসেক্টাস শ্রেণীর জীবন চক্রে নিম্ফ একটি গুরুত্বপূর্ণ দশা। আর নিম্ফ দশা থেকে
প্রাণী যখন রূপান্তরের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ দশা পরিণত হয়, সেটাই হচ্ছে পূর্ণাঙ্গ দশা। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে ঘাস ফড়িংয়ের মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। আর ঘাস ফড়িংয়ের অর্থনৈতিক গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জানা দরকার। আমরা তো ঘাস ফড়িং সম্পর্কে অনেক জেনে গেছি। তো ঘাস ফড়িংয়ের যে অর্থনৈতিক গুরুত্ব 4টা পয়েন্টের আকারে আমি তোমাদেরকে একটু বলি, খালি পয়েন্টসগুলো তোমরা লিখে রাখো, আর তারপরে আমার আজকের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। তো অর্থনৈতিক গুরুত্বটা আজকে আমরা শেষ করি, যেহেতু আমি আগামী ক্লাসে রূপান্তর পড়াবো, তখন অর্থনৈতিক গুরুত্ব পড়ানোর সময় আমি নাও পেতে পারি, তাই আমি সংক্ষেপে অর্থনৈতিক গুরুত্বটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তো অর্থনৈতিক গুরুত্ব, ঘাস ফড়িং এর অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব। শিক্ষার্থীরা, অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমি তোমাদেরকে যেটা বলবো, অর্থনৈতিক গুরুত্ব যখন আসবে তখন কিন্তু তোমরা শুধুমাত্র উপকারী দিক দিবে না, অথবা শুধুমাত্র অপকারী দিক সেটাও দিবে না। কারণ অর্থনৈতিক গুরুত্ব বলতে কিন্তু উপকারী এবং অপকারী উভয় দিককেই বোঝায়। তাহলে যে সকল প্রাণীর অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের উপকারের কাজটা বেশি করে এবং অপকার কম করে, সেই সকল প্রাণীদেরকে আমরা উপকারী প্রাণী হিসেবে চিনি। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার অপকারী দিক নেই কিন্তু এবং উপকারী দিক নেই, অর্থাৎ উভয় বৈশিষ্ট্য নিয়েই কিন্তু পৃথিবীতে সমস্ত প্রাণীর জন্ম হয়। অর্থাৎ তাদের মধ্যে উপকারীর ক্ষেত্রে যারা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদেরকেই আমরা বলি উপকারী প্রাণী হিসেবে চিনি, কিন্তু তাদেরও কিছু কিছু অপকারী দিক আছে। আর যারা অপকার হিসাবে বেশি ভূমিকা রাখে তাদেরকে আমরা অপকারী প্রাণী হিসেবে জানি, কিন্তু অপকার করে বলি যে তারা কোনো উপকার করে না, তা কিন্তু না, তাদেরও কিছু উপকারী দিক আছে। তাহলে আমরা জেনে নেই অর্থনৈতিক গুরুত্ব বলতে আমরা উপকারী দিক যদি বেশি থাকে সেটা উপকারী দিক লেখো, পাশাপাশি অপকারী দিকও আমাদের তুলে ধরতে হবে। এখানে আমরা ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই, আমরা যদি কয়েকটা পয়েন্টস রাখে যদি ব্যাখ্যা করি, তাহলে দেখো ক্ষতিকর পোকা হিসাবে ঘাস ফড়িংয়ের অবদানটা বেশি, অর্থাৎ শস্যের ক্ষতিকর পোকা হিসাবে আমি 4টা পয়েন্ট শেষ করব। শস্যের ক্ষতিকর পতঙ্গ হিসাবে, শস্যের শিক্ষার্থী এই শেষ আমার মোটামুটি শেষ। শস্যের ক্ষতিকর পোকা, হ্যাঁ, তাহলে পোকা হিসেবে, শস্যের ক্ষতিকর পোকা হিসেবে। তারপরে আমরা আরেকটা দেখতে পারি খাদ্য হিসেবে, হ্যাঁ, খাদ্য হিসেবে। তোমরা এই পয়েন্টসগুলো লিখে রাখো, আর আমি এখনই মোটামুটি মুখে আলোচনা করে শেষ করে দেব। তারপরে হচ্ছে পরিবেশ বাসযোগ্য রাখতে, আমাদের প্রতিটা প্রাণী পরিবেশের বাসযোগ্য রাখতে সাহায্য করে, পরিবেশ বাসযোগ্য রাখতে অবদান রাখে না, হ্যাঁ, রাখতে অবদান রাখে। আরেকটি আমরা যদি ধরি নিই, তাহলে যে মাধ্যমিক পোষক হিসাবে, মাধ্যমিক পোষক হিসেবে শেষ। এখন আমি তোমাদেরকে যদি প্রতিটা অংশের একটু বুঝিয়ে বলি, তাহলে আমার মনে হয় তোমরা পেরে যাবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, শস্যের ক্ষতিকর পোকা হিসেবে তোমরা অবশ্যই জানো পঙ্গপালের কথা আমি অনেকবার তোমাদেরকে বলেছিলাম। পঙ্গপাল অর্থাৎ ঘাস ফড়িংয়ের সকল প্রজাতি না, কিছু কিছু প্রজাতি আছে যারা দল বেঁধে মানে অনেক মাইলের পর মাইল অতিক্রম করে অনেক কৃষকের মানে খেটে যে সারা বছর তারা খেটে যে শস্যগুলো উৎপাদন করে, ঠিক ফসল তোলার আগ মুহূর্তে অনেক সময় দেখা যায় যে এই পঙ্গপালগুলো গিয়ে তাদের ফসলের সব পাতা খেয়ে সাবার করে ফেলে, কচি কাণ্ড সব কিছু খেয়ে সাবার করে ফেলে। এটা মারাত্মক ক্ষতি, যেই ক্ষতিটা অনেক সময় কৃষক আর কোনোভাবে পোষায় কাটিয়ে ওঠা সম্ভব হয় না। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, তাহলে শস্যর ক্ষতিকর পোকা হিসাবে ঘাস ফড়িংয়ের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। তোমরা দেখো শিক্ষার্থীরা, তবে এরা পঙ্গপাল নামে পরিচিত। যখন এদের যেই পরিবেশে থাকে সেই পরিবেশে যদি কোনো কারণে তাদের খাদ্যের ঘাটতি দেখা দেয়, তখনই তারা কী করে, দল বেঁধে আরেক জায়গায় খাদ্যের সন্ধানে কোনো এক জমিতে, তারা ফসলের জমিতে হয়তো আক্রমণ করে, হামলা দিয়ে বসে এবং সেই ফসলের মারাত্মক ক্ষতি করে ফেলে। তো শিক্ষার্থীরা, এই বাসস্থানে খাদ্য অভাব দিলে তারা এই কাজটা বেশি করে থাকে। কোনো সময় এই ঘাস ফড়িংয়ের আক্রমণে শস্য অনেক ক্ষতি হয়ে যায়। এরা কী করে, গাছের পাতা, গাছের ঢাল, কাণ্ড, এমনকি ভিতরে দুর্বল শস্যটাকেও তারা খেয়ে ফেলতে পারে। তাদের প্রচুর ক্ষুধার্ত প্রাণীরা, তাই ক্ষুধা নিবারণের জন্য তারা এমন কিছু করে না যা মানে এমন সব কিছু ওরা করতে পারে।
শিক্ষার্থীরা খাদ্য হিসাবে অনেক দেশ আছে যে আমরা জানি যে খাদ্য শেষ, যেমন আমরা জানি যে আমাদের তো জানা আছে ইয়েটা খাদ্য জাল সম্পর্কে আমরা সবাই অবগত আছি। খাদ্য জালও এখানে ভূমিকা রাখে। তো পরিবেশে খাদ্য শৃঙ্খল যেটা, অনেক উপকারী শিকারী প্রাণী আছে, এদের প্রিয় খাদ্য হিসাবে ঘাস ফড়িং এর অনেক অবদান রাখে। অনেক শিকারী পোকা, মাকড়সা, অনেক শিকারী পোকা আছে যারা মাকড়সা, ব্যাঙ, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী থাকে খাদ্য হিসাবে ঘাস ফড়িংগুলোকে ব্যবহৃত হয়। মৃত বা জীবিত অবস্থায় মাছের টোপ হিসাবে, অর্থাৎ তোমরা জানো যে মাছ ধরার জন্য ঘাস ফড়িংটা মৃত বা জীবিত ঘাস ফড়িংকে মাছের টোপ হিসাবেও অনেক সময় শিকারীরা মৎস্য যে চাষিরা তারা কি করে এরা সেটাকে শিকারী হিসাবে ঘাস ফড়িংকে ব্যবহার করে থাকে। তাছাড়া কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে, অনেক দেশের মানুষের যেমন এই পৃথিবীর অনেক দেশের মানুষের খাদ্য হিসাবে এটা ব্যবহৃত হয়। গ্রিক পঙ্গপাল কিন্তু গ্রিক দেশে এই পঙ্গপালকে গুঁড়া করে এক ধরনের ময়দা বানিয়ে রাখে। এবং মেক্সিকো, জাপান, ফিলিপাইন এদের প্রিয় খাদ্য হচ্ছে ঘাস ফড়িং, প্রিয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কিন্তু আমেরিকা আছে, ভারত, অন্যান্য দেশের অধিবাসীরা সচরাচর সকল সময়ে খাবারের আইটেম হিসেবে ঘাস ফড়িংকে রাখে। এটা অনেক দেশে প্রিয় খাবার। শিক্ষার্থীরা পরিবেশের বাসযোগ্য রাখতে আমরা জানি যে পৃথিবীতে যত উদ্ভিদ ও প্রাণী আছে তাদের যে মৃত অবশেষটা সেটা পচে গিয়ে কি হয়, এক ধরনের জৈব সার তৈরি করে। তো ঘাস ফড়িং যেহেতু দলে দলে ও তাদের সংখ্যা অনেক বেশি, তারা যখন মৃত্যুবরণ করে তখন তাদের দেহটা পচে গিয়ে একটা জৈব সার তৈরি হয়, সেটাও আমাদেরকে পরিবেশে বাসযোগ্য রাখতে আমাদেরকে সহায়তা করছে। তো শিক্ষার্থী এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু তারা কি করছে, গাছের পচন এবং সেই মাটিকে উর্বর করে পুনরায় সেটাকে আগাছা খেয়ে বিভিন্ন ধরনের পুষ্টি রক্ষায় মলত্যাগ করে ঘাস ফড়িং মৃত্যুর পর নিজের দেহটা পচে গিয়ে মাটিকে উর্বর করে জৈব সার তৈরিতে সাহায্য করে। এইভাবে তারা আমাদের পরিবেশে বাসযোগ্য রাখতে সাহায্য করছে। মাধ্যমিক পোষক হিসাবে কিছু কৃমি আছে, চ্যাপ্টা কৃমি, গোল কৃমি, এরা ঘাস ফড়িংকে আক্রমণ করে। কিছু কৃমি আছে যেমন ফিতা কৃমি, প্লাটিয়েল মেন্থেস, তারপরে চ্যাপ্টা কৃমি আর কি এর পাতা কৃমি, এরা কি করে, এরা কিন্তু অনেক সময় ঘাস ফড়িংয়ের পাকস্থলীতে প্রবেশ করে। তো সেই ঘাস ফড়িংয়ের মধ্যে তাদের জীবন চক্রটা মাধ্যমিক পোষক হিসাবে ঘাস ফড়িংকে ব্যবহার করছে। এখন সেই ঘাস ফড়িং আবার যার খাদ্য, তারা যখন বিভিন্ন পাখি টাখি আছে যারা ঘাস ফড়িংকে খেয়ে জীবন ধারণ করে, তারা যখন এই ঘাস ফড়িংকে খেয়ে ফেলে তখন কিন্তু এই পাখি এবং সরীসৃপ প্রাণীরা তখন আবার তাদের পেটের ভিতরে ঘাস ফড়িং খাওয়ার মাধ্যমে সেই কৃমিগুলো সেই পাখিদের পেটে বা সরীসৃপদের পেটের মধ্যে যে অবস্থান করে, মেরুদণ্ডী প্রাণী দেহের মধ্যে অবস্থান করে। এইভাবে মেরুদণ্ডী প্রাণীদের পোষকের মধ্যে গিয়ে তারা আক্রমণ করে। এইভাবে মাধ্যমিক পোষক হিসেবে এরা কাজ করে। তো শিক্ষার্থীরা, তাহলে আজকে আমি যা পড়ালাম তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন ছিল জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন। আগামী ক্লাসে ইনশাল্লাহ ঘাস ফড়িংটা শেষ করে দিব, রূপান্তর আর রূপান্তরের হরমোনের ভূমিকা, এই দুইটা আমি আলোচনা করব। আমার এই ঘাস ফড়িংয়ের অংশটা সম্পূর্ণ শেষ হবে। তো শিক্ষার্থীরা যারা এতক্ষণ পর্যন্ত লাইভে ক্লাস করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ক্লাসের পরেও তোমরা রুটিন করে পড়াশোনা নিয়মিত করবে এবং যে ক্লাসগুলো তোমরা দেখো সেগুলো যেখানে বুঝবে না আবার দেখে নিবে। আমার বিশ্বাস তোমরা সবাই ভালো পারবে এবং ভালোটা পরীক্ষা দিতে পারবে, ভালো রেজাল্টও করবে। তো শিক্ষার্থীরা বেশি বেশি করে পড়ো, সুস্থ থাকো, শরীরের প্রতি যত্ন নাও, এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।